আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। দ্রুত বেড়ে চলেছে ডেঙ্গির প্রকোপ, ডেঙ্গি রুখতে প্রশাসন তৎপর, রোগ প্রতিরোধে বৈঠকে রূপরেখা নির্ধারণ। অবশেষে স্বস্তি ফিরল এলাকায়, নামলো জল, পরিস্থিতি স্বাভাবিক হলেও কাটেনি আতঙ্ক, যুদ্ধকালীন তৎপরতায় চলল গাইড বাঁধ মেরামতের কাজ। আগামী 7ই জুলাই রথযাত্রা, তার আগে শহরের গৌরীয় মঠে সাজো সাজো রথ। এবার আসছে বিস্তারিত সংবাদে। ডেঙ্গি রুখতে জরুরি বৈঠক বসল জলপাইগুড়ি সদর ব্লক প্রশাসনের মহলে। প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এছাড়াও ডেঙ্গি মোকাবিলায় গ্রাম পঞ্চায়েত কর্মীদের নিয়ে বসে বৈঠক। বুধবার সদর বিডিও অফিসের হল ঘরে বৈঠক হয়। জানা গিয়েছে, সদর ব্লকে এখনো পর্যন্ত মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 23 জন। 4টি গ্রাম পঞ্চায়েত এলাকায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেই গ্রাম পঞ্চায়েতগুলিতে ডেঙ্গি রুখতে বাড়তি নজরদারি করা হচ্ছে বলে দাবি ব্লক প্রশাসনের। সচেতনতা প্রচারে দেওয়া হচ্ছে জোর। যেসব এলাকায় বৃষ্টির জল আটকে, সেগুলি দ্রুত পরিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ, একাংশের জায়গায় বাড়ি নির্মাণকে কেন্দ্র করে নর্দমায় জল আটকে থাকছে, সেখানে ডেঙ্গি মশার লার্ভা জন্মাচ্ছে। সেই জায়গাগুলি চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যে। দ্রুত সেই নর্দমা পরিষ্কার করার পাশাপাশি এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করতে জোর দেওয়া হয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী, সদর বিডিও মিহির কর্মকার, জেলা স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক শুভ্রদীপ সরকার, সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় রায় সহ আরও অনেকে। এ বিষয়ে মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী কি বললেন, শোনা যাক। ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোল নিয়ে আজকে আমরা সদর ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলোকে নিয়ে বসেছিলাম। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ যে ভেক্টর বোর্ন ডিজিজগুলোকে খুব কড়া হাতে দমন করতে হবে। ম্যালেরিয়া, ডেঙ্গি, কোনোভাবে স্ক্রাব টাইফাস কোনোভাবেই হবে না। স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর এবং পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, দুটি দপ্তরই খুব সুন্দরভাবে প্রত্যেক সিস্টেমগুলোকে নিয়ে নেমেছে এবং আমাদের এসিএমএস সাহেব, বিডিও সাহেব সকলে রয়েছেন, সভাপতি সাহেব রয়েছেন, আরও সকলেই রয়েছেন। আমরা একটা টিম হিসেবে আমরা চাইছি যে জলপাইগুড়ি মহকুমার কোনো প্রান্তেই যেন আমাদের এই প্রাদুর্ভাব ভেক্টর বোর্ন ডিজিজের না হয়। এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি কি, কতজন আক্রান্ত? এই মুহূর্তে খুব বেশি সংখ্যায় নেই, ওটা সিঙ্গেল ডিজিট, মানে একজন দুজন এরকম। কিন্তু দেখুন, আমরা আত্মসন্তুষ্টিতে ভুগি না, কারণ এই সময়টা তো ঠিক নয়। পুজো অবধি আমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে এবং ওই জন্য আমাদের মনিটরিং, রিভিউ ইত্যাদি চলবে। কি কি খামতি রয়েছে নজরে পড়েছে? খামতি as such নেই, কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে, বিভিন্ন জায়গায় নিচু জমিতে জল জমে যাওয়ার সম্ভাবনা আছে। কিছু কিছু জায়গায় আমাদের আলোচনার মাধ্যমেই উঠে এলো যে কেউ কেউ অনেক সময় অ্যাওয়ার নন এই সমস্যাটার বিষয়ে বা ঝুঁকিটা সম্পর্কে অ্যাওয়ার নন, তাদের কথা শোনেন না। এগুলো নিয়ে আলোচনা হলো এবং এগুলো সকলে মিলে আমরা নিরসন করব। প্রচার তো মাইকিং শুরু হচ্ছে এবং এছাড়া আমাদের অলরেডি মাইকিং শুরু হচ্ছে এবং এছাড়া অলরেডি কিন্তু আমাদের যেটা টিম রয়েছে ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোলের ভিএসটি, মানে ভেক্টর সার্ভেলেন্স টিম এবং ভেক্টর কন্ট্রোল টিম, এরা কিন্তু সারা বছরই প্রায় কাজ করে আজকাল। সুতরাং মানে প্রচারের খুব একটা খামতি নেই, তবু আমরা মাইকিংয়ের ব্যবস্থা করছি। অন্যদিকে বাহাদুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অমিত দাস বলেন, আজকে সম্মানীয় বিডিও স্যার, এসডিও স্যার সকলে উপস্থিত ছিলেন। ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোলের তরফ থেকে আধিকারিকরা ছিলেন। তো আমরা যারা প্রধানরা আছি, উপপ্রধানরা আছি এবং ভিআরপি ভিসিটিরা আছে, সকলের উপস্থিতিতে বিষয়বস্তু হচ্ছে এই সময় পতঙ্গবাহিত রোগ, এই রোগকে কীভাবে কন্ট্রোল করা যায় এই বিষয় নিয়ে আলোচনা হলো। তো সেই বিষয়ে আলোকপাত করে আমাদেরকে অ্যাওয়ার করা হলো যে যাতে এই বিষয়গুলো আমরা কন্ট্রোলে আনতে পারি।
এই বিষয়টাই ছিল আজকে আলোচনা। ড্রেন আটকে রেখে কোনো কিছু আপনি বলছেন না, এটা তো অবশ্যই মানে ইললিগ্যাল কাজ, কিন্তু যে জায়গাতে ডেঙ্গিটা হয়েছে মোটরিস্টের ওই সমস্ত জায়গাতে, অর্থাৎ মানে হচ্ছে ওটা হচ্ছে পাঙ্গাবরতলা এই সমস্ত এলাকায়, এই জায়গাটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এলাকা হওয়ার জন্য কী হয়েছে, অনেকেই বাইরের থেকে বড় বড় এলাকাকে কী করেছে গার্ডওয়াল করে করে ব্লক করে রেখেছে। এতে স্বাভাবিকভাবে যখন এই বর্ষার সময় জল পাস হচ্ছে বাধাপ্রাপ্ত হচ্ছে, এতে বিশাল আকার একটা জল মনে করেন ওখানে ব্লক হয়ে থাকছে। এই জায়গাগুলো আমরা ফেস করছি, যেখানে মনে করেন যে ওই এলাকাগুলোতে নাকি রুটিন মাফিক গত বছরও হয়েছে, এবছরও হয়েছে। যে দুটো কেস বাহাদুরে দেখা যাচ্ছে সেটা তার পার্শ্ববর্তী এলাকার মধ্যেই। তো অবভিয়াসলি তার কারণ হিসেবে সেটাকে একটা ধরে নেওয়াই যেতে পারে যে জমে থাকা জল তার একটা কারণ, এবং সেটা বাস্তব। মোকাবেলা করবেন এক্ষেত্রে দেখুন আমরা কিছু তো ড্রেন করেছি, তবে আরও কিছু যেটা দরকার, যেটা যারা এখানে বাইরের থেকে বা ইন্ডাস্ট্রিয়ালের জন্য যারা ব্লক করছেন তাদের যখন পারমিশন হোক বা এই বিষয়ে আরও যদি আমরা নজরদারিটা একটু বাড়াতে পারি তাহলে ভালো হয়। আমরা আমাদের চ্যানেল থেকে তো নিশ্চয়ই চেষ্টা করে যাব, তবে এটা ওভারনাইট তো হয়নি, এটা দীর্ঘদিন ধরেই ছিল। তো সেই জায়গায় যদি আরেকটু নজরদারি করা যায় বা তাদেরকে অ্যাওয়ার করা যায়, তারা আপনারা যারা গার্ডওয়াল করেছেন তারা জল পাসের একটা রাস্তা কমসে কম দিন বা রাখুন, তাহলে পরে এই সমস্ত জায়গাগুলো একটু ওভারকাম করা যেতে পারে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি পুরসভা এলাকায় ডেঙ্গু নির্মূলে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হলো বুধবার। পুরসভার প্রয়াস হলে চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন এবং অন্যান্য কাউন্সিলর সহ কর্মীদের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়। এই মুহূর্তে 3 জন ডেঙ্গুতে আক্রান্ত, এমনটাই জানিয়েছেন ভাইস চেয়ারম্যান। আগামী কয়েক মাস ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, তাই হাউস টু হাউস টিম মেম্বার এবং সুপারভাইজারদের নিয়ে অনুষ্ঠিত হওয়া এই বৈঠকটি সেই দিকে খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এ বিষয়ে ভাইস চেয়ারম্যান কি বললেন শোনা যাক। খুব ইম্পর্টেন্ট, ডেঙ্গুতে ভ্যারাইটি সেরোটাইপ আছে এবং জলপাইগুড়ি শহরে 2 লক্ষ মানুষ আছে। 2022 সালে 76 জন এই রোগে আক্রান্ত হয়েছিলেন জলপাইগুড়ি শহর, এবং 2023-এ প্রায় 43 জন, এবং 2024-এ এখন অব্দি 3 জন। কিন্তু এখনও আপনার সামনে পুরো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পড়ে রয়েছে। আমি আজকে সমস্ত হাউস টু হাউস যারা সার্ভে করেন তাদের নিয়ে মিটিংয়ে রেখেছেন। আমাদের এখানে 100টা টিম আছে, যেখানে 200 জন মেম্বার আছে 25টা ওয়ার্ডে, এবং তাদেরকে প্রত্যেক বাড়িতে যাবে। শুধু বাড়িতে গিয়ে কথা বললেই হবে না, যেন ঘটে বালতিতে জমা জল না থাকে, ফ্রিজের তলায় বাঁশের খুঁটি থাকলে তার উপরে যেন জল জমে না থাকে, কোনো বাড়িতে কোনো জায়গায় যেন জমা জল না থাকে, এবং থাকলে সেটাকে পরিষ্কার করার জন্য প্রথমে সচেতন করা, তার রিপোর্টিং করা আমাদের মিউনিসিপ্যালিটি যারা স্যানিটারি সুপারভাইজার রয়েছে, এবং তার সাথে সেই জমা জলকে সাথে সাথে আমরা ভিসিটি ওয়ার্কার যারা আছে তাদেরকে দিয়ে শিফট করে দেবো। আপনি দেখলেন যে আমাদের একটা বড় টিম আমরা বানিয়েছি, ভিসিএমও টিম, যেটি রিসোর্স পার্সন দিয়ে আমরা কিন্তু সেটাকে পুরো যাতে কোথাও পরিষ্কার জল জমে না থাকে, গার্বেজ না থাকে, তার ব্যাপারে আমরা স্পেশাল ড্রাইভ 8 তারিখ থেকে শুরু করছি, এবং আমরা প্রতি ওয়ার্ডে একটা করে স্প্রে ওয়ার্কার দিয়েছি। এবং আপনি দেখলেন অনেকে অনলাইন রিপোর্টিং করতে এখনো শেখেন, তার ফলে আমাদের ইভ্যালুয়েশন দেখা যাচ্ছে 55%। অনলাইন করলে হয়তো দেখা যাবে 75-80, কিন্তু 75-80 তো আমি স্যাটিসফাইড। কারণ দেখুন, গত বছর যখন মানে পুরো ডেঙ্গু ব্লাস্ট হয়েছিল আপনার, বিশেষ করে বাগরাকোটে, তখন কিন্তু আমি তো বহু বছর এই ডিপার্টমেন্টের স্যানিটারি এবং হেলথ ডিপার্টমেন্ট দায়িত্বে আমরা কিন্তু রক্ষা করতে পেরেছিলাম জলপাইগুড়ি শহর। আর কিন্তু আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, হ্যামারেজিক ডেঙ্গু হলে কিন্তু মানুষের মৃত্যুর প্রবল চান্স রয়েছে। ডেঙ্গু যেমন অ্যাসিম্পটোমেটিক হয়, হ্যামারেজিক হয়, আর একই সেরোটাইপের রোগে একই সেরোটাইপে যদি একটা পেশেন্ট পরপর 2বার আক্রান্ত হয়, তার মৃত্যুর প্রবল চান্স রয়েছে। এই ডেঙ্গুকে নিয়ে কখনই হালকাভাবে নেওয়া যাবে না, ম্যালেরিয়াকেও নেওয়া যাবে। তাই আমরা পরিষ্কার জল জমা আটকাবো, আবর্জনা মুক্ত রাখবো, এবং আগামীকাল আমাদের আরেকটা খুব বড় মিটিং রয়েছে, সেই মিটিংটা আপনাদের সবাইকে কভার করার জন্য আমন্ত্রণ জানাই। পাশাপাশি জানা গিয়েছে আগামী 8 তারিখ থেকে এ বিষয়ে স্পেশাল ড্রাইভও শুরু হবে। কর্মীদের মধ্যে অনেকেই অনলাইনে বুঝতে পারছেন না, তাই সেক্ষেত্রে কাজে কিছুটা সমস্যা হচ্ছে। অধিকাংশ মহিলারা ভালো কাজ করছেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ফাঁকি দেওয়ার চেষ্টা করছেন। ফাঁকি দিয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা করা যাবে না, দায়িত্ব সকলকেই পালন করতে হবে বলে মত পৌর আধিকারিকদের। অন্যদিকে চেয়ারপারসন পাপিয়া পাল কি বললেন শোনা যাক। প্রথমেই বলি যে আজকে আপনারা জানেন যে ডেঙ্গু সংক্রমণের সময় আগামী 3 মাস, বিশেষত জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 3 মাস কিন্তু একটা সংক্রমণের সম্ভাবনা থাকে। জলপাইগুড়ি পুরসভায় কাজ চলছিল, আমাদের ডেঙ্গু যে টিম আমাদের রয়েছে তারা নিয়মিত কাজ করছে। প্রতিদিন হাউস টু হাউস সার্ভে থেকে শুরু করে তাদের ভিসিটি মেম্বাররা যে জায়গায় ময়লা আছে সেই সব রিপোর্ট দিয়ে অফিসে জমা দিয়ে সেগুলোকে ক্লিয়ার করা, এগুলো চলছিলই। আগামী আবার 8 তারিখ থেকে হাউস টু হাউস সার্ভে রয়েছে।
এবং এই 3 মাসের সংক্রমণের সম্ভাবনাময় এই সময়টাকে রেখে আগামীতে যেন আমাদের কর্মীরা আরও অ্যাক্টিভভাবে কাজ করতে পারে, মানুষকে সচেতন করে তুলতে পারে যে প্রত্যেকটি বাড়ি বাড়ি যে হাউস টু হাউস যাচ্ছে, বিভিন্ন সমস্যা উঠে আসছে, বাড়ির থেকে ঢুকতে দিচ্ছে না, ফ্ল্যাট বাড়িগুলো বিশেষত আমাদের কর্মীদের ঢুকতে দিচ্ছে না, কোথায় কোথায় জল জমে আছে ছাদে, টবে, ফ্রিজের নিচে, এগুলোকে দেখা আমাদের কর্তব্য। সেই ক্ষেত্রে আমরা সকলকে নিয়ে আজকে বসেছিলাম, ভিসিটি মেম্বার সহ, হাউস টু হাউস সার্ভে সহ বসেছিলাম, তাদেরকে একটু উজ্জীবিত করলাম যে আরও ভালো করে কাজ করতে হবে। তারা এমনিতেই খুব ভালো কাজ করছে। আমাদের জলপাইগুড়ি শহরে এই মুহূর্তে 3 জন সংক্রমণ হয়েছে, তবুও যদিও সেটা 2 জন বোধহয় বাইরেরই ছিল। তা এই সময়টাকে ঘিরে আগামী তাদের একটা সচেতনতার বার্তা দিতে, আরও অ্যাক্টিভভাবে কাজ করবার, তাদের উৎসাহিত করবার জন্য আমাদের সংক্ষিপ্ত একটি সভা আজকে অনুষ্ঠিত হলো। অবশেষে স্বস্তি ফিরল এলাকায়, নামলো জল। পরিস্থিতি স্বাভাবিক হলেও কাটেনি আতঙ্ক। রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় রাতভর চলল গাইড বাঁধ মেরামতির কাজ। মঙ্গলবার পাহাড়ে প্রবল বৃষ্টির জেরে বিপুল পরিমাণে জল নেমে আসে লিজ নদীতে। নদীর গাইড বাঁধের কিছুটা অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপরে প্লকিং মেশিন এবং আর্থ মুভার দিয়ে জলের দিক ঘুরিয়ে নদীর দিকে আনার চেষ্টা করা হয়। বিকেলের পর থেকে বৃষ্টি কমলে বালি, পাথর এবং ব্যাগ দিয়ে বাঁধ এবং গার্ড মেরামতির কাজ চলে। জানা গিয়েছে, বিকেলের পর থেকেই লিস নদীর বাঁধ ভেঙে প্লাবিত হওয়া বাকরাকোটা গ্রাম পঞ্চায়েতের চন্দা কলোনি থেকে জল নামতে শুরু করে। নদী পথ পরিবর্তন করে ভাঙা বাঁধ মেরামত করে প্রশাসন। সারা রাত ধরে চলে বাঁধের মেরামতির কাজ। তারপরে বর্তমানে লিজ নদীর জল আর ঢুকতে পারছে না ওই এলাকায়। বালি, পাথর এবং খানি ব্যাগ দিয়ে প্রায় 30 মিটারের বাঁধ মেরামত করা হয়েছে। জল নেমে গিয়েছে জলমগ্ন বাড়িগুলি থেকে, আর এতেই এলাকায় ফিরেছে স্বস্তি। কিন্তু আতঙ্কিত এলাকাবাসী। ফের ভারী বৃষ্টিতে আবারও ক্ষতিগ্রস্ত হতে পারে বাঁধ, আবার প্লাবিত হতে পারে এলাকা, এমনটাই আশঙ্কায় দিন গুনছেন তারা। अभी आपको 9 बजने का है। कल तो ये लगा दिया थोड़ा सा बांध लगा दिया और पानी रुक गया, ठीक है। और उन्होंने ये सोच रहे होंगे कि मतलब समस्या टल गया, ये नहीं है। आप देख रहे हैं यहाँ पर, दिखाइए थोड़ा, यहाँ पर देखिए, ये जस्ट कुछ 6 इंच भी नहीं है पानी ढुकने के लिए, ऐसा है। अभी तक कोई डिपार्टमेंट ना कोई नहीं आ रहा है ना। अभी ये काम कर, यहाँ से लेके वहाँ तक काम करना पड़ेगा। आप देख रहे हैं यहाँ पर हाल क्या है, और अभी तक कोई डिपार्टमेंट अपने जिम्मेवारी लेने के लिए नहीं चाह रहे। ধীমান রায় রিপোর্ট, এভি নিউজ। আবারও হতে পারত বড়সড় রেল দুর্ঘটনা, চলে যেতেই পারত বেশ কয়েকটি প্রাণ, কিন্তু শেষ পর্যন্ত এমন পরিস্থিতি তৈরি হতে পারেনি। ট্রেন চালক এবং অন্য কর্মীদের তৎপরতায় বরাত জোরে বেঁচে গেলেন বেশ কয়েকজন পথচারী। ঘটনাটি ঘটেছে চালসা মালবাজার স্টেশনের মধ্যবর্তী লেভেল ক্রসিংয়ে। জানা গিয়েছে, শিয়ালদাগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেস চালসার দিক থেকে প্রচণ্ড গতিতে মালবাজারের দিকে ছুটে যাচ্ছিল। এই পথে চা বাগানের ভেতরে বেশ কয়েকটি রেলগেট আছে। এমনই একটি রেলপথ সোনগোছ চা বাগান এলাকায়। দ্রুত গতিতে ছুটে আসা ট্রেন হঠাৎই চালক দেখতে পান রেলগেট নামানো নেই, অথচ সিগন্যালে সবুজ বাতি অর্থাৎ থ্রু পাস। রেলগেটের গার্ড পতাকা হাতে দাঁড়িয়ে না থাকায় চালকের সন্দেহ আরও বেড়ে যায়। এমার্জেন্সি ব্রেক কষিয়ে গাড়ি থামিয়ে দেন চালক, কিন্তু ততক্ষণে ট্রেনটি প্রায় রেলগেট ছুঁয়ে গেছে। রেলগেট খোলা থাকায় সেই সময় প্রচুর বাইক, সাইকেল, ছোট গাড়ি পারাপার করছিল। হঠাৎই ট্রেনের তীব্র হর্ন, ব্রেকের শব্দে দুই পাশে দাঁড়িয়ে পড়েন পথচারীরা। ফলে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শী আজমত আনসারি জানাচ্ছেন, ট্রেন টানা হর্ন না দিলে রেল লাইনে উঠে পড়তেন তারা। এদিকে ট্রেন থামিয়ে সঙ্গে সঙ্গে নেমে আসেন চালক এবং অন্যান্য কর্মীরা। রেলের ম্যানুয়ালে বলা আছে, এমন পরিস্থিতিতে খোঁজ নিতে হবে গেটম্যানের। অনেক সময় অসুস্থতা বা অন্য কোনো গুরুতর কারণে গেটম্যান সিগন্যাল না দিলে এভাবেই রেলকর্মীর খোঁজ ট্রেনের চালক বা গার্ডরা নিয়ে থাকেন। কিন্তু গেটম্যানের ঘরে ঢুকতেই অবাক কাণ্ড, বহাল তবিয়তেই রয়েছেন তিনি। তড়িঘড়ি নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইতে থাকেন তিনি, কিন্তু ততক্ষণে খবর পৌঁছে গেছে স্টেশন পর্যন্ত। সূত্রের খবর, অতিরিক্ত রেলকর্মী জানিয়েছেন, অন্যমনস্কতার জন্যই এই ভুল হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে রেল, তবে দপ্তরের তরফ থেকে মুখ খুলতে রাজি হননি কেউই।
রেল গেটের কারণে বারবারই চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। জলপাইগুড়ির রেল গুমটিগুলিতে বারবার রেলের একটি গেট খুললেও আরেকটি গেট বন্ধ হয়ে পড়ে থাকে, ফলে দুর্ভোগের চূড়ান্ত হয় সাধারণ মানুষের। জলপাইগুড়ির 1, 3 নম্বর এবং 4 নম্বর গুমটিতে রেল গেট পড়ার ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। তারই মধ্যে মাঝে মধ্যে একটি গেট উঠলেও অপর গেটগুলি কারিগরি বিদ্যার অভাবে বন্ধ পড়ে থাকে, যার ফলে বারবার জলপাইগুড়ি রেলগুমটি সংলগ্ন এলাকায় ঘটে যাচ্ছে চরম দুর্ঘটনা এবং যানজটের মতন অব্যবস্থা। সাধারণ মানুষ থেকে বাইক আরোহী সবারই নির্দিষ্ট সময় গন্তব্যস্থলে যেতে বেশ কিছুটা দেরি হয়। সাধারণ মানুষের বক্তব্য, গুমটিগুলিকে অবিলম্বে রেল দপ্তরের রোড আন্ডারপাস করানো দরকার, না হলে এই দুর্ভোগ থেকে তাদের রেহাই পাওয়া যাবে না। ইউবি বা আন্ডারপাস তো করার পরিকল্পনা নেই, সাথে সাথে কোনো সময় রেল গেট পড়ার পরও একটা গেট উঠেও একটা গেট উঠে নেই, এর ফলে চরম অসুবিধার মধ্যে। এটা বেশ অনেক দিন ধরেই মাঝে মধ্যে হয়। আমি কয়েকবার এটার জন্য আটকা পড়ছি, একটা ডানটি উঠে একটা উঠে না, মাঝখানে কয়েকবার ভেঙেও পড়ে গেছি, ওই টোটো ধাক্কা মুখ মাঝখানে একবার নিজেই ভেঙে পড়ছে। তো দেখেন এটা কিন্তু হয় RUB মানে রোড আন্ডার ব্রিজ অথবা রোড ফ্লাইওভার মানে উপর দিয়ে যাওয়া, এটা খুব জরুরি করা। এবং আপনি তো জানেনই বোধহয় ওই যে এখন যে আন্তর্জাতিক স্তরে যে রেল রুট হওয়ার কথা, এটা ভুটানের সাথে রেল লিঙ্ক হওয়ার কথা, বাংলাদেশের থেকে পণ্য যাওয়ার কথা হাসিমারা এবং বানারহাট অবধি। তাছাড়া আমাদের চিকেন নেকের বিকল্প রুট হিসেবে এটাকে ব্যবহার করার কথা, তাহলে তো আরও ট্রেন চলাচল করবে, আমাদের বিপদের আর সীমা থাকবে না। মাঝে মধ্যেই দেখেন আমি গত কয়েকবার দেখছি যে আপনারা জানেন যে পেশেন্ট ওখানে আটকা পড়ে গেছে, ডেলিভারি পেশেন্ট আটকা পড়ছে কয়েকবার, অ্যাম্বুলেন্স ওখানে আটকে থাকে, জ্যামে আটকে থাকে, আর জ্যাম ছাড়তেও প্রায় আধা ঘন্টা 20 মিনিট পার হয়ে যায়, যেটা নাকি আন্ডারপাস হলে বা উবর্তি হলে ওটা কিন্তু সমস্যা থাকে। এই যে একটা গেট খুলছে না, এটা কি কারণ হতে পারে? ওদের টেকনিক্যাল সমস্যা, ওটা যে মানে মোট কথা একটা কারিগরি বিদ্যার সমস্যা। এটা কিন্তু ওরা যদি খুব ভালো মতো নজর দেয় এই সমস্যা থাকার কথা না, কারণ প্রযুক্তির এতটা অভাব নেই যে ওই ডানটি একটা উঠবে একটা উঠতে পারবে না, বা এইরকম প্রযুক্তিবিদের অভাব আছে আমার ধারণা আর কি। রেল চাইলে এটাকে অনায়াসে এটাকে সারাতে পারে, এটা আমি বলবো এটা গাফিলতি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। 20 বছর আগে হারিয়ে যাওয়া ছেলের সন্ধান দিতে পারলে আর্থিক পুরস্কারের ঘোষণা পরিবারের। প্রায় 2 দশক আগে নিরুদ্দেশ হয়ে যাওয়া ছেলেকে ফিরে পেতে ছেলের ছবি বুকে নিয়ে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন 50 ঊর্ধ্ব বয়স্ক মা। এই চিত্রই জলপাইগুড়ির 2 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর ভাটাখানা এলাকায়। নিখোঁজ ছেলের নাম সজল সরকার। তখন বয়স ছিল মাত্র 11। মুখে শুধুই বাবা মা দাদা একই ডাকে শোনা যেত তাদের নাম। এছাড়াও অন্য কথা সে বলতে পারত না, শুধু ইশারার মাধ্যমে বুঝিয়ে বলতো। কানে ভালো শুনতেও পেত না বলে দাবি পরিবারের। বাবার নাম ননী গোপাল সরকার। তিনি ফেরি করে মিষ্টি সিঙ্গারা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। সজলের বয়স যখন 11 বছর, তখন একদিন স্কুলে যাওয়ার পথে হঠাৎই নিখোঁজ হয়ে যান তিনি। ফলে হারিয়ে যাওয়া ছেলের শোকে বাবা এক প্রকার বাকরুদ্ধ। এ বিষয়ে মা বেদনা সরকার কি বললেন জানা যাক। 11 বছরের বয়সের থেকে হারায় গেল। হারায় যাওয়ার পরে এখন খুঁজতে খুঁজতে 20 বছর হয়ে গেল। 20 বছর হয়ে যাওয়ার পরেও এখনো পাচ্ছি না। এই স্কুলে গেল বাড়ি থেকে, এখন স্কুলে যা যোগাযোগ করি, স্কুলে বলে স্কুলে আসে নাই। স্কুলে আসে নাই, এখন এত বছর তো খুঁজতে খুঁজতে 20 বছর হয়ে গেল, এখনো কোনো খোঁজ হচ্ছে না। থানায় ডায়েরি করলাম, টিপিতে দিছি, পেপারে দিছি, সবই তো দিচ্ছি, দেওয়ার পরে তো কোনো খোঁজ হচ্ছে না। এখন খুঁজতে বের হয়েছি, দেখি আরো খুঁজা। আমাদের মনে হয় খালি নিয়ে গেছে, লোকে নিয়ে গেছে। ছেলে নিজে তো যাইতে পারবে না, কোনো দিকে যাইতো না একা। না, সমস্যা ছিল ওই যে কথা বলতে পারতো না, ফিরা কথাটা মা বাবা দাদা দিদি বলতো, মামা মামি সবই বলতো, খালি ফিরা কথা বলতে পারতো না। যে কোনো জায়গায় যাইতো না আমার সাথে, টাউনে গেলে ওই ওগো দেখলেই আমাকে দেখাইতো, আমার দাদা দিদি এরকম করে দেখাইতো। এখন তো চাচ্ছি যে ছেলেটা যদি কোনো জায়গা থেকে কেউ খুঁজাই না দিতে পারে, তাকে আমরা 1 লাখ টাকা পুরস্কার দিব। যোগাযোগ করবে ননী গোপাল সরকার, ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন। বাড়ি হচ্ছে সেনপাড়া বাটাখানা, কালীবাড়ির পাশে বাড়ি। নিখোঁজের সন্ধান পেলে যোগাযোগের ঠিকানা ননী গোপাল সরকার, রবীন্দ্রনগর ভাটাখানা, জলপাইগুড়ি। মোবাইল নাম্বার 9907
633870। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। 21শে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা চলো কর্মসূচিকে সফল করার ডাক দিয়ে দেওয়াল লিখন কর্মসূচি শুরু করলেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। বুধবার জলপাইগুড়ি জেলা পার্টি অফিসে 21শে জুলাই উপলক্ষে একটি প্রাথমিক সভা অনুষ্ঠিত হওয়ার পর জলপাইগুড়ির বাবুপাড়া এলাকায় দেওয়াল লিখন কর্মসূচি শুরু করলেন জেলা যুব সভাপতি সন্দীপ ছেত্রী। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুবর বিভিন্ন কর্মীরাও। আজকে জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল কংগ্রেসের ডাকে যে আমাদের 21 জুলাই শহীদ দিবস যে আমাদের ধরমতলাতে সব প্রতি বছরই পালন হয়, এইটা নিয়ে আজকে আমাদের প্রস্তুতি সভা জলপাইগুড়ি জেলা। আর আজকে থেকে আমি এই জেলা যুব তৃণমূল কংগ্রেসের এইটা প্রথম আমরা দেওয়াল লেখানটা শুরু করলাম। এইটা গোটা জেলাতে দেওয়াল লেখান, পোস্টারিং, প্রস্তুতি সভা, মিটিং মিছিল 21 জুলাইকে সফল করার জন্য আজকে থেকে শুরু হবে। জলপাইগুড়ি জেলা মেন জেলা থেকে শুরু হলো? হ্যাঁ, এটা জলপাইগুড়ি জেলা থেকে আজকে শুরু করলাম। এটা গোটা জেলাতে বিভিন্ন ব্লকে এটা হবে। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। আগামী 7ই জুলাই রয়েছে রথযাত্রা। তার আগে শহরের গৌড়ীয় মঠে সাজো সাজো রব। রথ সাজানোর প্রস্তুতি শুরু হয়েছে। রথে রং করা থেকে শুরু করে বিভিন্ন কাজকর্ম চলছে জোর কদমে। সারা রাজ্যের পাশাপাশি জলপাইগুড়িতেও রথযাত্রা মহোৎসব পালিত হয়। উল্লেখ্য, জলপাইগুড়ির গৌড়ীয় মঠ থেকে শুরু করে শহরের বিভিন্ন মন্দিরে রথযাত্রা পালন হয়। জলপাইগুড়ির গৌড়ীয় মঠের সদস্য জিতু কৃষ্ণ দাস জানান, এবছর 7ই জুলাই জগন্নাথ দেবের রথযাত্রা, উল্টো রথ 15ই জুলাই। তাই এই মুহূর্তে সেজে উঠছে গৌড়ীয় মঠ। প্রত্যেক বছর আষাঢ় মাসে শুক্লাপক্ষ তিথিতে পালিত হয় রথযাত্রা, আর একে কেন্দ্র করেই উৎসবে সামিল হন বহু মানুষ। পাশাপাশি রথযাত্রার দিন জলপাইগুড়ির গৌড়ীয় মঠে অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে জগন্নাথ দেবের পূজার্চনার পাশাপাশি ভক্তদের মধ্যে প্রসাদ বিলি হয়। এরপর ওই দিন বিকেলবেলায় জলপাইগুড়ি যোগমায়া কালীবাড়িতে মাসির বাড়ির উদ্দেশ্যে পাড়ি দিতে চলেছে জগন্নাথ দেবের রথ। জগন্নাথ দেবের রথযাত্রা 7ই জুলাই, জগন্নাথ দেবের রথযাত্রা এই রবিবার। আর 15ই জুলাই জগন্নাথ দেবের উল্টা রথ হয়। লাখো লাখো লোক হয়, ওদের খুব আনন্দ হয়। আমাদের দুর্গা মঠের ভক্ত মাসির বাড়িতে ওখানে উল্টা রথ রাখা হয় ওখানে, তারপরে 8 দিন পরে এখানে নিয়ে আসা। ইয়া কি রথের মেইন যে পুজো প্রস্তুতি, মানে সেটা কিভাবে হয় যদি একটু বলেন, নিয়ম নিষ্ঠাটা? এখান থেকে রথটা যায় 4টার সময় বিকেল, বিকেল 4টার সময় আপনি রথটা চলে যায় সেই বাড়িতে আপনার ওই সারা জলপাইগুড়ি পরিক্রমা করে যোগমা কালীবাড়িতে ওখানে থাকে। বলছি পুজোর নিয়ম নিষ্ঠাটা যদি বলেন। পুজোর নিয়ম নিষ্ঠা, দুপুরে ভোগ আরতি হয়, এবং প্রসাদ বিতরণ হয়, বুঝলেন। ওই জগন্নাথ দেবের যখন ওখানে রথ চলে যাবে এখান থেকে আমাদের জগন্নাথ ওই আমাদের যোগমায়া কালীবাড়ি, তখন এখান থেকে মাসির বাড়িতে খিচুড়ি রান্না করে নিয়ে যাওয়া হয়, ওখানে ভক্তগণকে প্রসাদ দেওয়া হয়। বললাম কি রথের কি শেষ তৈরি করা প্রস্তুতি কি শেষ? প্রস্তুতি হয় নাই এখনো রথের প্রস্তুতি চলছে। ওই 6 তারিখে মোটামুটি হয়ে যাবে মোটামুটি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। দ্রুত বেড়ে চলেছে ডেঙ্গির প্রকোপ। ডেঙ্গি রুখতে প্রশাসন তৎপর। রোগ প্রতিরোধে বৈঠকে রূপরেখা নির্ধারণ। অবশেষে স্বস্তি ফিরল এলাকায়, নামলো জল। পরিস্থিতি স্বাভাবিক হলেও কাটেনি আতঙ্ক। যুদ্ধকালীন তৎপরতায় চলল গাইড বাঁধ মেরামতের কাজ। আগামী 7ই জুলাই রথযাত্রা, তার আগে শহরের গৌড়ীয় মঠে সাজো সাজো রব। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।